হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আজকে আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি আমি বসে আছি সাউথ গোয়ার একটি নিরিবিলি বিচে। এই বিচটার নাম পাটনেম বিচ। এখানে বসেই কিন্তু আমি গোয়ার ট্যুর গাইডটা আপনাদের জন্য বানাচ্ছি। আজকের এই যে ভিডিও, এটা আক্ষরিক অর্থে একটা ট্রাভেল গাইড। আপনারা ভবিষ্যতের দিনে যারা গোয়া আসবেন, কিভাবে আসলে সুবিধা হয়, কোন হোটেলে থাকবেন, কী কী দেখবার জায়গা আছে, ভালো ড্রাইভারের কন্ট্যাক্ট, সাইট সিইংয়ের ডিটেলস এবং আরও পার্সোনাল যে ইনসাইটস আমার গ্যাদার আমি করেছি এই ট্রিপটা করবার পরে, তার সমস্তটা শেয়ার করব আজকের এই ট্রাভেল গাইডটিতে। ট্রাভেল গাইডটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এবং দেখে যদি কিছু ভালো লাগে বা কোনো নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে প্রথমে যে জিনিসটি বলে দিই সেটা হচ্ছে কলকাতা থেকে যারা এখানে আসবেন ভাবছেন, এখন কি কি অপশান আছে। কলকাতা থেকে গোয়ায় আসবেন কিভাবে, সেই প্রশ্নটার উত্তর দিয়ে আজকের এই ট্রাভেল গাইডটা শুরু করি। মাথায় রাখবেন যে দুটো যে ইম্পর্টেন্ট মোড অফ ট্রান্সপোর্ট নিজের গাড়ি বাদে, সেটা প্রথমটা হচ্ছে ট্রেন। একদম কলকাতা থেকে গোয়ার যে ট্রেনটির কথা প্রথমেই বলবো, অমরাবতী এক্সপ্রেস, 40 ঘন্টার ওপরে কিছুটা সময় নেয়। গোয়ার ভাস্কো ডি গামায় এসে ট্রেনটি নামায়। গোয়ার মধ্যে আরেকটা যে ইম্পর্টেন্ট স্টেশন টাচ করে সেটা হচ্ছে মাঠগাঁও জাংশন। আমি যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটা শ্যুট করছি সেখান থেকে এই ভাস্কো ডা গামার দূরত্ব হচ্ছে 64 কিলোমিটার, প্রায় 2 ঘন্টা। তো ভাস্কো ডা গামায় নামলে মোটামুটি নর্থ এবং সাউথের মাঝামাঝি একটা জায়গা যে কোনোটাতেই কানেক্ট করতে পারে। নর্থের দিকে ধরুন ক্যান্ডোলিম বিচ টিচগুলো আরও কাছে পড়বে, বা সাউথেও যদি আসেন বেটালবাটিম বিচ বা মাজোরডা বিচ, উটোরডা বিচ, কোলভা বিচ, এগুলোও কিন্তু ভাস্কো ডা গামা থেকে খুব একটা দূরে নয়। তো ট্রেনে নেমেও আপনারা উইদিন 1 to 1.5 আওয়ার্স যে কোনো বিচে খুব সহজে পৌঁছে যেতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনাদের কোথায় থাকবার ইচ্ছে। তবে একটা নোট অফ কশন, আমি যে ট্রেনটির কথা বললাম 18047 অমরাবতী এক্সপ্রেস, সেটা আমি যখন ভিডিওটা বানিয়েছি তখন অবধি ফাংশনাল ছিল এবং গোটা রুটটা কভার করতো। আমি রিসেন্টলি দেখলাম রেলের একটা নোটিফিকেশন এসছে যেখানে বলা হচ্ছে যে 16ই জানুয়ারি থেকে 15ই এপ্রিল 2025 অবধি এই ট্রেনটিকে শর্ট টার্মিনেট করে হুবলি, যেটা মানে কর্ণাটকের একটি জায়গা, সেখান অবধি ট্রেনটিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তাই আপনারা আইআরসিটিসিতে খুঁজলেও ভাস্কো ডা গামা অবধি কলকাতা থেকে আর কোনো ট্রেন পাবেন না। পশ্চিমবঙ্গবাসীর গোয়া যাওয়া আরও কঠিন হয়ে গেল। একে অতটা দূরত্ব, এই সপ্তাহে 4 দিন চলতো এই ট্রেনটি, সেটাকেও আমি জানি না এরপরে আবার 16ই এপ্রিল বা তারপর থেকে ফুল জার্নি সে করবে কিনা। বাট আপাতত এই 3 মাস কিন্তু, যেটা একটা পিক ট্যুরিস্ট সিজন ধরা হয় গোয়ার, কলকাতা থেকে বা অ্যাজ আ হোল পশ্চিমবঙ্গ থেকেই আর ভাস্কো ডা গামা বা গোয়ার যে কোনো স্টেশন অবধি আর কিন্তু ডিরেক্ট কোনো ট্রেন রইল না। সেক্ষেত্রে কি করা যেতে পারে, আপনারা দুরন্ত এক্সপ্রেস ধরে বেঙ্গালুরু চলে যেতে পারেন 29 ঘন্টায়, এবং বেঙ্গালুরু থেকে ওভারনাইট বাস নিয়ে নিতে পারেন কিংবা ওখান থেকে ফ্লাইট নিতে পারেন, সেক্ষেত্রে খরচটা কম হবে। বাট সরাসরি ওই একটাই ট্রেন ছিল এবং ভারতীয় রেল আপাতত সেটাকেও তুলে নিয়েছে এবং শর্ট টার্মিনেট করে ট্রেনটাকে হুবলি অবধি নিয়ে যাচ্ছে, যেখান থেকে গোয়া যদি আবার অন্য কোনো ভালো এক্সপ্রেস ট্রেনেও যেতে চান অ্যাটলিস্ট 7 ঘন্টার ব্যাপার। আর কলকাতা থেকে এখন ইন্ডিগোর দিনে সরাসরি 2টো ফ্লাইট আছে। একটা ফ্লাইট যেটা আমরা এসছি মোপা এয়ারপোর্টে, ওটার টাইমটা না অ্যাক্রস সিজনস পাল্টাতে থাকে। এখন যখন আমরা এসছি সকাল সকাল ছেড়ে দুপুরের মধ্যে মোপাতে নামিয়ে দিয়েছিল। এবং সিমিলারলি আরেকটাও ফ্লাইট আছে যেটা ড্যাবোলিমে আসে। তো এগেন আপনি কোনটার ফ্লাইটের টিকিট কাটবেন সেটা বলে রাখি, যদি মোপার টিকিট কাটেন তাহলে আপনার নর্থ গোয়া ভিত্তিক যদি প্ল্যান থাকে তাহলে সুবিধা হবে। মোপা থেকে সাউথ গোয়ার দূরত্ব অনেকটা, বেকার প্রচুর গাড়ি ভাড়া পড়বে। আবার সিমিলারলি আপনি যদি সাউথ গোয়ায় থাকবেন ভাবেন, মোপায় নামেন যেরকম প্রবলেম, আবার আপনি ড্যাবোলিমের টিকিট কাটছেন হয়তো দিয়ে ভাবছেন ওখান থেকে আপনি নর্থ গোয়া যাবেন, সেটাও আননেসেসারি। হয়তো দূরত্ব বিরাট একটা কিছু না হলেও কেন বাড়তি ভাড়া দেবেন? আপনি আগে মনে এটা নির্ধারণ করে নিন যে আপনি প্রথমে ট্রিপের যে 2টো একটা দিন কোথায় কাটাতে চান। যদি সাউথ গোয়া ভিত্তিক প্ল্যান হয় তাহলে ড্যাবোলিমের টিকিট কাটুন, যদি নর্থ গোয়া ভিত্তিক প্ল্যান হয় তাহলে মোপার টিকিট কাটুন। কলকাতা থেকে টাইম মতো যদি টিকিট কাটেন তাহলে 6,500 থেকে 7,000 টাকা ভাড়া পড়তে পারে এক একজন অ্যাডাল্টের। আর ট্রেনের কথাটা বলে রাখি, এই যে অমরাবতী এক্সপ্রেস 1,300 টাকা পড়ে 2 এসিতে। অমরাবতী এক্সপ্রেসের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এত বড় রুট, তা সত্ত্বেও কিন্তু ট্রেনটিতে কোনো ফার্স্ট ক্লাস কোচ নেই যে আপনি আরাম করে আসবেন। ট্রেনটা শালিমার স্টেশন থেকে ছাড়ে, 40 ঘন্টা সময় নেয়। আমার মনে হয় ভবিষ্যতের দিনে ট্রেনটায় যদি একটা ফার্স্ট ক্লাস ওনারা অ্যাড করতে পারেন সবার ক্ষেত্রে ভালো হবে। আর থার্ড এসির ভাড়া ধরুন আরও 500-600 টাকা মতো কম পড়বে। ওটা সব থেকে ইকোনমিক্যাল ওয়ে এখানে আসার।
তবে হ্যাঁ, প্রচুর সময় লাগে। আপনি যদি ট্রেনে যাতায়াত করবেন ভাবেন, তাহলে দুদিন 4 দিন কিন্তু আপনার শুধু ট্রেনেই কেটে যাবে। আচ্ছা, পরবর্তী তথ্য দেওয়ার আগে দেখাই কি অপূর্ব লাগছে ঠিক সানসেটের পরে এখন এই পাটনেম বিচটা। আমি সকালে পালোলেমেও গেছিলাম, বিভিন্ন এক্সপিরিয়েন্সেস অলরেডি আমার গোয়া ট্রিপের কিন্তু অন্য সব ব্লগে পাবেন। তাই অনুরোধ রইল, যারা ট্রাভেল গাইডটি শুধু আলাদা করে দেখছেন, যদি আমার গোটা জার্নির এক্সপিরিয়েন্সটা একটু একটু করে জানতে হয়, ব্লগগুলো দেখা কিন্তু খুব এসেনশিয়াল। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সময় আসলে সুবিধা হবে, সেটার একটু বলে দিই ব্যাপারটা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় গোয়ার যেটা পিক সিজন শুরু হয় অক্টোবর থেকে, চলে মোটামুটি ফেব্রুয়ারি অবধি। মার্চ এপ্রিল থেকে ভিড়টা কমা শুরু হয়। সব থেকে যেটা লিন সিজন গোয়ায় সেটা হচ্ছে বর্ষাকালে। সেই সময় এই যে শ্যাকের যে বিউটিটা গোয়ার বিচে, সেগুলো থাকে না, শ্যাকগুলো বন্ধ হয়ে যায়, কারণ জলের স্তর অনেকটা বেড়ে যায়, বিচগুলো সাবমার্জড হয়ে যায়। সেই সময় হোটেলের রেটও কম পাবেন, গাড়ি ভাড়া কম থাকে, তবে ঘুরে মজা নেই। এবং আরেকটা যেটা বিরাট প্রবলেম, যেটা আমরা অ্যাক্রস মানে এই ট্রিপটায় পেয়েছি, যে আমরা ডিসেম্বর মাসের শেষে এসেও সকালে অসম্ভব গরম পেয়েছি। আমি জাস্ট ইমাজিন করতে পারি যে মার্চ এপ্রিল মাসে কী অবস্থাটা হতে পারে। তো আপনারা মাথায় রাখবেন, যদি গরমটা অ্যাভয়েড করতে হয় অ্যাটলিস্ট, তাহলে আমার মনে হয় এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিটা বেস্ট সময়। সেটা যদি না পারেন দুর্গাপুজোর সময়তেও প্ল্যান করতে পারেন, বাট সামার এবং মনসুনটা অ্যাভয়েড করতে পারেন, কারণ ওই সময় কিন্তু ওয়েদার ভীষণ হার্শ থাকে এবং গরমে আপনারা কাহিল হয়ে যেতে পারেন। কম্প্যারিটিভলি যদি আসতেই হয়, বর্ষাকালটা লিটল বিট বেটার। ট্রেন থেকে আসার সময় আপনারা যদি আমরাবতী এক্সপ্রেসে আসেন, তাহলে দুধসাগর ফলসের একটা দারুণ ভিউ পাবেন। বাট বারিং দ্যাট, ট্রেন জার্নিটা তো এমনিই খুব লং, একটু কষ্টদায়ক। তার উপর যদি গরম থাকে তাহলে আরোই কষ্ট পাবেন, মানে ঘুরে আনন্দ পাবেন না। তো আমার মনে হয় একটু টাইমলি টিকিট কাটুন। ফ্লাইট টিকিটস একটু খরচ সাপেক্ষ তো বটেই, বাট সময় মতো কাটলে কিন্তু 6500 টাকাতে পার পারসন ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন কলকাতা থেকে। ভিডিওর এর আগের সেকশনে যে শ্যাকগুলোর কথা বলছিলাম, সেগুলো এখানে। আমরাও যে হোটেলে আছি তার নিজস্ব প্রাইভেট শ্যাক আছে, তবে বলে রাখি এগুলো সবটাই সিজনাল বিজনেস। এনারা অসম্ভব রোজগার করে নেয় এই সময়টুকুতে, তবে আবার যখন বর্ষা আসবে এনারা কিন্তু এই সমস্ত ঝাঁপ খুলে দেয়। মানে এসে চিনতেই পারবেন না যে এই বীজটাই হয়তো ডিসেম্বর বা জানুয়ারিতে এরম গম করতো, কারণ জলের স্তর অনেক বেড়ে যায়। রাত হলেও কিন্তু জল অনেকটা বাড়তে থাকে। আর আজকে 31 ডিসেম্বর, যাতে মদো মাতালদের কোনো বিপদ আপদ না হয়, দেখুন গোয়ার পুলিশ কিন্তু এই বিচের ধার বরাবর একটা ফেন্সিং করে দিয়েছে, যাতে এটা কেউ না টপকে আসে। ওনাদের কাছে নিশ্চয়ই খবর আছে যে এতটা অবধি জল আসে। এখানের গোয়ার পুলিশ, আমি জানি না, অনেকে অনেক রকম কথা বলেন, তবে আই ফাউন্ড পিপল টু বি পোলাইট মোস্টলি। মানে সেটা লোকাল লোক হোক বা পুলিশ হোক, আমার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো খারাপ অভিজ্ঞতা এখনও অবধি হয়নি। আরেকটা আমায় কেউ জানতে চেয়েছিলেন যে গোয়া কতটা সেফ, পরিবারের সঙ্গে আসলে কি ভালো লাগবে, কোনো বিপদ আপদ কি আছে। দেখুন, গোয়ার যেটা একটা বিরাট সুবিধে হচ্ছে, আপনি যদি চান, আপনার কারুর ওপর কোনো ডিপেন্ডেন্সি নেই এয়ারপোর্ট বা রেল স্টেশনে নামার পর। আপনার হাতে যদি লাগেজ কম থাকে, গোটা ট্রিপটা আপনি স্কুটিতে ঘুরতে পারেন। যদি লাগেজ বেশি থাকে, সেলফ ড্রিভেন কার নিয়ে নিতে পারেন। একটা 4 চাকা পার ডে রেন্ট অফ সিজনে মোটামুটি 1500 টাকা 1600 টাকা, এবং পিক সিজনে 2 থেকে 2500 টাকা। অটোমেটিক ম্যানুয়াল সব রকম গাড়ি পাওয়া যায়। সেখানে গাড়ির খরচটুকুই শুধু ধরা, আপনি যে পার্কিং চার্জেস দেবেন, টোল দেবেন, তেল আলাদা করে ভরাবেন, সেটা কিন্তু নিজেরটা নিজেদের করতে হবে। তো এইখানে ধরুন আপনার ড্রাইভার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আপনি ঠকে গেলেন টাকা দিয়ে, এটার কোনো ব্যাপারই নেই। এবং মানোহার এয়ারপোর্ট যেটা, সেখানে গো আইকার বলে একটা সংস্থার বুথ আছে, তারা গোয়া ট্যুরিজম অ্যাপ্রুভড। তো আপনারা মানোহার এয়ারপোর্ট থেকে বেরিয়ে সরাসরি তাদের অফিস থেকে গিয়েই কিন্তু, যদি প্রি রিজার্ভ করে নাও আসেন, ধরুন জুম কার বা অন্য কোথার থেকে, ওনাদের ওখান থেকে নিজেদের দরকার মতো আপনারা গাড়ি নিয়ে নিতে পারেন। একদম হ্যাচব্যাক থেকে শুরু করে সেডান, এসইউভি, সব রকম গাড়ি ওনারা রেন্টে দেয়। গো আইকারের কিন্তু একটা ওয়েবসাইট আছে, ওটার থেকে আপনারা রেটটা বাড়িতে বসেই জেনে নিতে পারবেন। সেই গো আইকারের ওই ওয়েবসাইটটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এর বাদেও আমি যেই দিন 5 কাটালাম, আমি তো ধরুন একদম পিক সিজনে এসছি, যেটা আমার বারবার যেটা মনে হয়েছে যে গাড়ি ভাড়া বলুন, হোটেলের রেটস বলুন, সব কিছু আকাশ ছোঁয়া এই সময়টা। কিন্তু তার বাদে মানে লোকে যে আমায় ঠকিয়ে দিচ্ছে বা কীরম বলবো আর কি, যে খুব আনসেফ লোক, বা আমার সঙ্গে আমার ওয়াইফ ছিল, তো কেউ কোথাও ইফটিজিং করছে বা কোনো বাজে ভঙ্গিমা করছে, এরম কিন্তু আমার চোখে পড়েনি। এবং স্পেশালি সাউথ গোয়াতে তো একেবারেই নয়। সাউথ গোয়ার ক্রাউডটা খুব ভালো, পশ ক্রাউড, ফরেনার্স বেশি এখানে, ওই জন্য এখানের হোটেলের রেটগুলোও বেশি।
আমি সাজেস্ট করব আপনারা যারা পরিবারের সঙ্গে এসে সময় কাটাতে চান নিরিবিলিতে শান্তিতে, সাউথ গোয়াকে বেছে নিন। সব থেকে আমার দেখা সাউথ গোয়ার ভালো বিচ হচ্ছে অ্যাগন্ডা। অ্যাগন্ডাতে যদি না পান পালোলেমে থাকতে পারেন, মাজোরডায় থাকতে পারেন, তবে সাউথ গোয়ার সমস্ত বিচ কিন্তু এতটাই সুন্দর, যখন আমি কথা বলছি আমার আশপাশটা দেখলেই বুঝতে পারছেন আশা করি। তো পরিবারের সঙ্গে এলে সাউথ গোয়া, বন্ধুরা মিলে যদি আসেন তাহলে নর্থ গোয়া। আর এটা ভাববেন না যে সাউথ গোয়ায় থাকলে নর্থ গোয়াটা বোধহয় একটা বিরাট কিছু দূরে। সড়ক পথে নর্থ গোয়ার এই যে নিয়ারেস্ট বিচ, আমি যেখানে দাঁড়িয়ে আছি ধরুন ক্যান্ডোলিম বিচ, কিন্তু এই মাত্র 2 ঘন্টা দূরে। আর দেখুন যত সন্ধে নামছে, এখানে লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে, যেহেতু 31st, ভালো লাইভ মিউজিক আছে, ভালো ভালো শ্যাক আছে। গোয়াতে সেই শ্যাকগুলোয় খেতে একদম মিস করবেন না। ভালো ভালো রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া এ তো সব জায়গাতেই আছে, বাট গোয়ার স্পেশালিটি হচ্ছে এই শ্যাকগুলো। স্পেশালি যারা সিজনে আসছেন, এই শ্যাকের যে একটা অসম্ভব সৌন্দর্য, কি বলবো আপনাদের। আর একটাও ছোট্ট কথা বলতে চাই, যারা বারবার নিজেদের লোকেশন পাল্টাতে চান না অ্যাক্রস ইউর স্টে, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে পানজিমে থাকাটা খুব ভালো হবে। জানেন তো, পানজিম ওনাদের ক্যাপিটাল সিটি, সমস্ত মডার্ন অ্যামিনিটিস পাবেন, এবং পানজিম থেকে নর্থ গোয়া, সাউথ গোয়া ইকুই ডিস্টেন্ট। ধরুন আপনি 3 দিনের সময় নিয়ে এসছেন, বারবার হোটেল পাল্টাতে চান নাই, আজ নর্থ গোয়া আজ সাউথ গোয়া, তাহলে পানজিমকে বেছে নিতে পারেন। পানজিমের কাছাকাছি ড্যাবোলিম এয়ারপোর্ট পেয়ে যাবেন, মানে মাডগাঁও নামুন বা ভাস্কো নামুন, সেখান থেকে পানজিম পৌঁছানো কিন্তু কোনো চ্যালেঞ্জ নয়। আপনি অফবিট বিচগুলোয় আসলে গাড়ি ভাড়া বেশি পড়তে পারে, বাট স্টেইং ইন পানজিম উড বি আ গুড চয়েস। এবং পানজিমকে ঘিরেই কিন্তু সানসেট ক্রুজ যেগুলো হয়, ডিনার ক্রুজ যেগুলো হয়, সেগুলোও পাবেন। এবং মানে একদম ধরুন যারা ভাস্কোতে নামছেন, আপনাদের সব থেকে কাছের বিচ যদি কোথাও হয় সেটা হচ্ছে বগম্যালো বিচ। বগম্যালো বিচটা আপনারা বেছে নিতে পারেন। ধরুন আপনাদের পরের দিন সকাল সকাল ফ্লাইট আছে বা পরের দিন সকালে ট্রেন আছে, একটা কাছের বিচ দরকার, তাহলে বগম্যালো বিচ বেছে নিতে পারেন। বগম্যালো থেকে ভাস্কো ডি গামা এবং ড্যাবোলিম এয়ারপোর্ট দুটো একদম স্টোনস থ্রো ডিস্টেন্স, খুব ইজিলি পৌঁছে যেতে পারেন। সকালে ট্রেন বা ফ্লাইট থাকলেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আকাশের রংটা কি অপূর্ব হয়েছে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এইটা আমার সারা জীবন মনে থেকে যাবে। আমার সাউথ গোয়া যে কী ভালো লেগেছে তা বলার ভাষা নেই আমার কাছে। গোটা গোয়াতে ঘুরে আমার একটা জিনিস মনে হয়েছে, যদি আপনি পিক সিজনে না যান, গোয়াতে কিন্তু একদম 1000-1200 টাকা থেকে ঘর পাওয়া যায়। তবে হ্যাঁ, যদি আপনি একটু বিচ ফেসিং ভালো হোটেল চান, যেগুলো একদম বিচ লাগোয়া বা যেখান থেকে দারুণ ভিউ আছে, সেগুলোর ঘর ভাড়া মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। একটু যদি বিচের থেকে দূরে গিয়ে থাকেন, 2,500 টাকা খরচ করলেও প্রতিদিন কিন্তু খুব ভালো ঘর পেয়ে যাবেন। আমার থাকা এই ট্রিপে দুটো ভালো হোটেলের সন্ধান আপনাদের দিয়ে দিই। আমি আজকে ট্রাভেল গাইডটিতে যে 2টি হোটেলের কথা বলবো, সেই 2টি হোটেলে কিন্তু অনলাইনে বুক করা যায়, তাই ফোন করে কাউকে কোনো অনুরোধ করা, দাদা দাম কমান, এইসবের কোনো প্রয়োজনীয়তাই পড়বে না। আমরা নর্থ গোয়াতে যে হোটেলটিতে ছিলাম, হোটেল স্কন বাগা ব্লিস বলে, হোটেলটা একটা দারুণ বাজেট প্রপার্টি। মোটামুটি রুম ভাড়া 2,500 টাকা থেকে এখানে শুরু হয়ে যায় অফ সিজনে আর কি। এনারা যদি স্কুটি বা 4 হুইলার রেন্টাল লাগে সেটার ব্যবস্থা করে দিতে পারেন। হোটেলটাতে যেরকম দেখছেন লিফট আছে, নিজস্ব পার্কিং আছে, এবং আরেকটা যেটা খুব ভালো জায়গা, যে মোটামুটি 2,500 টাকা রুম ভাড়া হলেও এনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইউজুয়ালি প্রোভাইড করে থাকেন, এবং রুমটা মোটামুটি খুব নিট অ্যান্ড ক্লিন। বাথরুম যেটা লাগোয়া সেটাও বেশ পরিষ্কার, এবং বাগা এবং কালাঙ্গুট বিচ দুটোই কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্ব এই হোটেলটি থেকে। এই হোটেলটার ব্যাপারে ডিটেলসে যারা আরও জানতে চান, আমার এই গোয়া সিরিজের ফার্স্ট ব্লগটা দেখবেন। তার বাদেও আমি বলতে পারি একটা খুব ভালো বাজেট হোটেল, এবং যদি আমার সুযোগ থাকতো গোটা ট্রিপটা আমি এখানেই ইজিলি কাটিয়ে দিতে পারতাম। এবার যে হোটেলটির কথা বলবো সেটা একদম বিচ ফ্রন্ট হোটেল, একদম একটা কটেজ ওয়াইজ এনাদের স্ট্রাকচার করা হোটেলটা, এবং সব থেকে সুন্দর ব্যাপার যেটা, একদম হোটেলের বারান্দা থেকে দাঁড়িয়ে কিন্তু অ্যাগন্ডা বিচের এরকম সুন্দর ভিউ আপনারা পাবেন সারাটা দিন। এখানে মোটামুটি ওই অফ সিজনে ঘর ভাড়া শুরু হয় ওই 4,000 টাকার আশপাশে, এবং এনাদের যদিও ইনহাউস রেস্তোরাঁ নেই বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যাপার নেই, তবে এই রিসোর্টটার একদম পাশেই কিন্তু প্রচুর শ্যাক আছে যেখান থেকে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। মেনটেনেন্স ওয়াইজ কনবাগা ব্লিসের থেকে অনেকটাই কম এই হোটেলটা, বাট যারা একদম ক্লোজ টু দ্য সি বিচ থাকতে চান এবং ইউ হ্যাভ আ বাজেট কনস্ট্রেন্ট, 4,000-4,500 টাকার বেশি দিতে পারবেন না একদিনে, তাদের জন্য কিন্তু অ্যাগন্ডা হেরিটেজ খুব ভালো অপশান হতে পারে।
এই তো গেল মোটামুটি মিডিয়াম বাজেট ট্যারিফের রুমের কথা। তবে আপনাদের বলতে চাই, যাদের বাজেটটা অতটা কনস্ট্রেন্ট নয়, আপনারা হয়তো হানিমুনে যাচ্ছেন বা একটু স্পেন্ডিং ক্যাপাসিটি আছে, তাদের মোবর বিচে এই হলিডে ইনটা কিন্তু একটা দারুণ অপশন হতে পারে। এখানে রুম ভাড়া অফ সিজনে 6 থেকে 10,000 টাকা প্রতিদিন প্রতি রুমে ঘোরাফেরা করে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে। এনাদের যেটা বিরাট সুবিধে হচ্ছে, এনাদের প্রাইভেট বিচ অ্যাক্সেস আছে এবং মোবর বিচটা ভীষণ নিরিবিলি সুন্দর একটি বিচ, যেরকম দেখতেই পাচ্ছেন। এই বাঁদিকে হচ্ছে হলিডে ইনের প্রপার্টিটা এবং ডান দিকে তাকালেই হচ্ছে মোবর বিচ। আমার এই গোয়াতে এবার যখন গেছিলাম খুব একটা লাক্সারি প্রপার্টি অ্যাক্সেস করা হয়নি বা ঘোরার সুযোগ হয়নি, তবে যে কটা জায়গায় অ্যাটলিস্ট খাওয়ার জন্য গিয়েছিলাম তার মধ্যে এই হলিডে ইন মোবর বিচটা আমাদের খুব ভালো লেগেছে। এছাড়া আপনাদের জানা অন্য কোনো ভালো হোটেল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী যে বিষয়টা আপনাদের সঙ্গে একটু ডিটেলসে কথা বলতে চাই, সেটা হচ্ছে গোয়ায় পৌঁছে গেলেন, গোয়ায় আসার ঠিক সময় জেনে গেলেন, কোথায় থাকলে ভালো হয় জেনে গেলেন। সাইট সিইং অনেকের কাছে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমরা যেভাবে ঘুরেছিলাম, আমরা তো সেলফ রেন্টাল গাড়ি নিইনি, এমনকি স্কুটি পর্যন্ত নিইনি। তো আমাদের কিন্তু রেন্টেড গাড়ি এবং লোকাল ট্রান্সপোর্টের ওপর একটা ডিপেন্ডেন্সি ছিল। আপনারা যারা নর্থ গোয়ার একটা ট্যুর করতে চান বা সাউথ গোয়ার একটা ট্যুর করতে চান, গোয়া ট্যুরিজমের যে ট্যুর হয় সেটা যে কোনো, আপনারা যে হোটেলে উঠছেন ওনাদের বললেই ওনারা অ্যারেঞ্জ করে দিতে পারে। সব থেকে ভালো অপশান 500 টাকার এসি বাসে সবটা ওনারা ঘুরিয়ে দেয়। এইবার যাদের একটা প্রাইভেট এক্সপিরিয়েন্স দরকার, আমরাও যেরকম করেছিলাম, একদিনকে মোটামুটি সমস্ত গোয়ার আনাজ কানাজ ঘুরে নেওয়া যায়। সকালে বেরোলে রাত অবধি আপনারা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, অ্যাটলিস্ট সব কথাটা বলাটা ভুল হবে, ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নেওয়া যায়। আপনারা নর্থ গোয়ার একদম চাপোরা ফোর্ট থেকে শুরু করবেন, আঞ্জুনা ভ্যাগেটার হয়ে নিচে নামতে থাকবেন, বাগা কালাঙ্গুট দেখে ক্যান্ডেলিম অ্যাগুয়াডা ফোর্ট হলে নর্থ গোয়ার সার্কিট কমপ্লিট হলো। যদি সময় হাতে থাকে তাহলে ভালো, নইলে পরবর্তী দিন চলে যেতে পারেন হচ্ছে ব্যাসিলিকা বম জেসাস যে চার্চ, অসাধারণ সুন্দর একটা জায়গা, মিস করবেন না। ওটা সাউথ গোয়াতে পড়ে, ওটা একদিন দেখে নিতে পারেন। এবং তার ঠিক উল্টো দিকেই আছে ক্যাথিড্রাল এসি। তো এই সব মিলিয়ে মোটামুটি কিন্তু আপনাদের ওই একটা 12-13 ঘন্টার ট্যুর। অনেকে যদি স্ট্রেস অ্যাভয়েড করতে চান, এটাকে দুটো পার্টে স্প্লিট করতে পারেন। টোটাল এই সব কিছু দেখার জন্য গাড়ি ভাড়া পড়তে পারে 1,006 টাকা। এবার একদিনে ঘুরলে একবারেই পড়বে, ভেঙে ভেঙে ঘুরলে এটা দুটো পার্টে স্প্লিট করে নিতে পারেন। এবং আরেকটা যেটা আমার তৃষার তরফ থেকে রেকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে পাঞ্জিমের ফন্টেন হ্যান্ডস। ওটা অনেকেই যায় না, ওটা ওল্ড পর্তুগিজ টাউন, খুব খুব ভালো। এবং যারা শাহরুখ খানের ফ্যান তারা পাড়া রোডে যেতে ভুলবেন না, নর্থ গোয়ায়, যেখানে ডিয়ার জিন্দাগির শুটিং হয়েছিল। আরেকটা যেটা আমারও মিসকনসেপশন ছিল গোয়ায় আসার আগে, সেটা আমার মনে হচ্ছিল যে আরে বিচই তো, সব একই রকম হবে, সব জায়গায় অ্যারেবিয়ান সি আছে, এটা আর আলাদা আলাদা করে ঘুরে দেখার কি আছে। আমি যেটুকু জানতাম যে নর্থ গোয়া আর সাউথ গোয়ার ক্যারেক্টারিস্টিক্স আলাদা, বাট প্রতিটা বিচ যে একে অপরের থেকে আলাদা সেটা কিন্তু এখানে আসার আগে আমার ধারণা ছিল না। শুরু করি নর্থ গোয়ার থেকে। আপনারা যারা আঞ্জুনা বা ভ্যাগেটারে যাবেন, সেখানে যে বিচ পাবেন, স্পেশালি আঞ্জুনাতে কিন্তু সুইমিং করা যায় না, আঞ্জুনার বিচটা আপনারা একটা হাইট থেকে দেখবেন। বাগা কালাঙ্গুটটা অনেকটা আমাদের ওই পুরী দীঘার মতো, প্রচুর ভিড় ভাট্টা, লোকে সারাদিন স্নান করছে, প্রচুর মানে ইন্ডিয়ান ক্রাউড দেখতে পারবেন। ওটার একটা অন্যরকম ভাইব, দারুণ বিচ মার্কেট, ভালো ভালো শ্যাক, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা। আবার আপনি যখন আরও নিচে আসবেন, ধরুন ক্যান্ডেলিম বা নিচের অ্যাগুয়াডা ফোর্টের দিকটা, ওখানের আবার পরিবেশ একদম আলাদা। আবার আরেকটা কথা তো বলাই হয়নি, আপনি যদি ভ্যাগেটারের বিচের দিকে যান বা আঞ্জুনাও, ওখানে কিন্তু প্রচুর রক ফরমেশন সমুদ্রের মধ্যে। তো এটা যারা ভাবেন যে নর্থ গোয়া মানেও সব একই রকম, একেবারেই নয়। নর্থ গোয়ারও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিওগ্রাফিক্যাল চেঞ্জেস আছে। দেখুন কি পরিমাণে বাজি ফাটছে, ওই যে যেদিক দিয়ে বাজিটা ফাটছে সেটা কিন্তু পালোলেমের দিক। আমরা পাটনেমে বসে পালোলেমের যে ফায়ার ওয়ার্ক সেটা অনুভব করতে পারছি এই 31st নাইটে। সাউথ গোয়ার ক্ষেত্রে আবার বিচগুলোর একটা কমন ক্যারেক্টারিস্টিক হচ্ছে ভিড়ভাট্টা কম, সমুদ্রের জল একেবারে নীল। তবে এখানেও আবার মানে বিভাগ আছে। আমার যেটুকু ঘুরে মনে হয়েছে যে অ্যাগন্ডাটা থাকার জন্য সব থেকে ভালো, সব থেকে নিরিবিলি পিসফুল। পালোলেমে আবার দারুণ ভাইব্রেন্ট মার্কেট আছে, প্রচুর হোটেল পাবেন, বাজেট হোটেল, লাক্সারি হোটেল। আবার এই ধরুন পাটনেমের মতো বিচ, এটা একদম কিন্তু ফরেনার্স ভর্তি এই বিচগুলোয়। মানে সাউথ গোয়াটাতে ফরেন ট্যুরিস্ট এমনিই বেশি আসে, পালোলেমে তবু কিছু ইন্ডিয়ান ফ্যামিলিজ দেখতে পারবেন। পাটনেম বা নর্থের দিকে আরামবোল, যেগুলোয় লোকজন কম যায়, ফরেনাররা কিন্তু সেখানে থাকতে পছন্দ করে। এখানে একজন ফরেনার মানুষ 5 মাস 6 মাস ধরে এসে থাকেন, ভাবতে পারছেন?
আর অনেক কথাই বলা হলো, এটুকু বলে রাখি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যাদের সঙ্গে ঘুরে আমার ভালো লেগেছে সেরকম অন্তত 2-3 জন ড্রাইভারের নাম্বার আমি নিচে দিয়ে রাখবো। কারুর ছোট গাড়ি, কারুর আর্টিকা টাইপের গাড়ি, কারুর সুইফট ডিজায়ার আছে, তাদের একবার ফোন করে আপনাদের রিকোয়ারমেন্টটা বলে নেবেন। এখানে একটা যেটা প্রবলেম আমি বলে রাখি, ড্রাইভার যখন আসবে জিজ্ঞেস করে নেবেন আপনাদের সিএনজি গাড়ি কিনা। সিএনজি গাড়ি হলে কিন্তু ডিকিতে লাগেজ রাখা একটা প্রবলেম। গোয়াতে সিএনজি গাড়ির প্রচুর আছে, তো অনেক ড্রাইভারেরই কিন্তু সিএনজি ভেহিকেল। আপনাদের লাগেজ কম থাকলে অসুবিধে নেই, তবে লাগেজ বেশি থাকলে কিন্তু সিএনজি গাড়ি যদি বেরিয়ে যায় তাহলে প্রবলেমে পড়বেন। আমি এদের নাম্বার দিয়ে রাখবো, এনাদের আরও 100 বন্ধু আছে, দরকার মতো এনারা কাউকে আপনাদের সঙ্গে কানেক্ট করিয়ে দিতে পারে। আমি বলবো কোনো প্যাকেজে যাবেন না, ফ্রি থাকবেন। যেরকম সকালেই দেখিয়েছি, ধরুন আপনি একবার এরকম সাউথ গোয়ার যদি একটা বিচে এসে যান, একটা বিচ থেকে একটা বিচ যাওয়ার জন্য কিন্তু গাড়িতে ঘোরার কোনো দরকার নেই। লোকালি অটো চলে, যারা স্কুটি চালাতে পারেন স্কুটিতে যেতে পারেন, কোথাও কোনো রকম কোনো সমস্যা হবে না। এই সাউথ গোয়া হচ্ছে ওয়াটার স্পোর্টসের জন্য বিখ্যাত। একজন ভদ্রলোক দেখুন এই কায়াকিং করতে গিয়ে উল্টে পড়েছে। এই উত্তাল সমুদ্রে মানুষের যে কি আনন্দ পায় এসব অ্যাডভেঞ্চার করে আমি জানি না। উঠে দাঁড়াতেই পারছেন না বেচারা, যতবার উঠছে সমুদ্র ঠেলে ফেলে দিচ্ছে। আচ্ছা, আর একটা অনেকের মনে প্রশ্ন যে গোয়ায় এলে যে খাওয়া দাওয়া করছেন পার ডে কিরম খরচ। আপনারা যদি ভালো ক্যাফেটেরিয়া শ্যাকে খান, গোয়াতে কিন্তু খাবার খরচ বেশি, বাট গোয়ার কিন্তু এমন একটা দিকও আছে যেখানে খুব অল্প টাকায় খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। প্রচুর ভালো ভেজ থালি, চিকেন থালি এরকম অল্প রেটে 120 টাকা 130 টাকায় পেয়ে যাবেন। এটা মাথায় রাখবেন, বিদেশিরা যারা 6 মাস এখানে এসে কাটাচ্ছেন ন্যাচারালি তারা প্রত্যেক দিন এরকম বড় বড় ক্যাফে বা শ্যাকে খায় না, তাদেরও একটা বাজেট কনস্ট্রেন্ট আছে। তো এই জিনিসগুলো আছে গোয়াতে, না বিভিন্ন রকম অপশানস আছে। আপনি যেরকম বাজেট চান সেই অনুযায়ী জিনিস পেয়ে যাবেন। যদি লাক্সারি ক্যাফে চান সেরকম আছে। শ্যাকে মোটামুটি ধরুন একবেলায় একজন কাপল যদি খাওয়া দাওয়া করেন 600 থেকে 700 টাকা খরচ পড়বে, যদি আপনি আনটিল ম্যাসিভ কিছু না খান। কিছু শ্যাক একটু কম দামি, কিছু আবার লাক্সারি। তো আমাদের মোটামুটি পার ডে খাওয়ার পিছনে দুজন মানুষের 1500 থেকে 2000 টাকা মতো অ্যাভারেজে খরচ পড়েছে। আর ওভারঅল যদি একটা পার ডের হোটেল চার্জেসের ব্যাপারে বলেন, আপনারা যদি অফ পিক টাইমে আসেন, একদম এই যে লাক্সারি হাট দেখছেন আমার পিছনে, ফার্স্ট ফ্লোরে সারাদিন ঘরে বসে সমুদ্র দেখবেন, সেই ঘরগুলোর ভাড়া 4 থেকে 5,000 টাকা। আর গ্রাউন্ড ফ্লোরের যদি অ্যাভারেজ রুম নেন 2,500 টাকা পার ডেতে অনায়াসে পাওয়া যায়। স্কুটির রেন্ট এখানে পার ডে 500 টাকা, নন পিক সিজনে, পিক সিজনে 1000 টাকা গাড়ি ভাড়ার। এর আগেও বলেছি, আবার রিপিট করে দিচ্ছি, ছোট হ্যাচব্যাক গাড়ি পার ডে 1200 থেকে 1500 টাকায় সেলফ ড্রাইভে পাওয়া যায়। রেন্টাল নিয়ে ঘুরতে গেলে পার ডে মোটামুটি 3 থেকে 3,500 টাকা খরচ আছে। এটা গেল হচ্ছে ইন্ডিভিজুয়াল আইটেমসের কস্ট। এবার আপনি কতদিন থাকছেন, আপনার কি প্রেফারেন্স, এই অনুযায়ী কিন্তু মাল্টিপ্লায়ারটা কাজ করবে। যাই হোক, আমরাও 31স্টের আমেজটা দারুণ উপভোগ করছি এবং এই সেকশনটা বলে আজকের ভিডিওটাকে এবার কনক্লুড করবার পালা। এই সেকশনে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার নর্থ গোয়া সাউথ গোয়া গোটাটা ঘুরে আমি কয়েকটা জিনিস বুঝলাম। দেখুন, যেগুলো লাক্সারি প্রপার্টি বা যেগুলো ধরুন লিফট আছে, প্রত্যেকটা রুমে মডার্ন অ্যামিনিটিস আছে, সেই রকম রুম একদম বিচ ফ্রন্টে পাওয়া একটু চাপের। নেই বলছি না, অ্যাগন্ডাতে এরকম কিছু প্রপার্টিজ আছে, বাট সব জায়গায় নেই। আর এই আলোটা দেখুন, ও দারুণ দারুণ। কথা বলতে বলতে এইরকম জিনিস কিছু পাওনা হচ্ছে। এই যে বিচ ফ্রন্ট যে কটেজেসগুলো না, সেগুলোই কিন্তু একটা সমস্যা হচ্ছে যে একদম হোটেলের সামনে পার্কিং পাবেন না, রাস্তাগুলো ন্যারো। তবে এখানের ভিউগুলো অনবদ্য, জানেন তো। এটা একটা চয়েস, মানে আপনারা যদি একটু সমুদ্র থেকে দূরে থাকেন তাহলে লাক্সারি পাবেন, সমুদ্রের ধারে থাকলে এগুলোকে কিন্তু ছাড়তে হবে। যেরকম এখানের আমি 2টো হোটেলে থাকলাম, বেশিরভাগ জায়গাতেই মিনি ফ্রিজ নেই, ইলেকট্রিক কেটেল নেই, কোনো কিট নেই, বাট এই সুন্দর সমুদ্রের ভিউ আছে, দারুণ শ্যাক আছে। তো আমার কাছে এটা ইম্পর্টেন্ট ছিল, আমি বেছে নিয়েছি। বাট এগুলো আপনাদের জেনে বুক করা উচিত। আর লাগেজ নিয়েও যখন আসবেন, মেন রোড থেকে প্রায় 300-400 মিটার কিন্তু হেঁটে ঢুকতে হবে। এমন ভাববেন না যে একদম হোটেলের গেটের কাছেই গাড়ি আসবে, বেশ নেমে কেউ একদম লাগেজ নিয়ে চলে যাবে। ওনাদের আগে থেকে বলে দেবেন যে আমরা এই সময়ে যাব, যাতে কেউ আপনাকে রিসিভ করেন। অনেক কথাই তো হলো, আপনারা নিশ্চয়ই এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তারা কিছু আইডিয়া পেলেন যে গোয়াতে যারা আগামী দিনে আসবেন কিভাবে প্ল্যানটাকে সাজিয়ে নিলে ভালো হয়, কোথায় থাকলে ভালো হয়, কোন গাড়িতে ঘুরলে ভালো হয়, কি কি জায়গা দেখলে ভালো হয় এবং আরও নানা কিছু। ভিডিওটা যে অংশটা বলে শেষ করব সেটা হচ্ছে ওভারঅল কস্ট কি পড়তে পারে একটা কাপেলের, যারা আপনারা মোটামুটি 5 নাইটসের জন্য গোয়াতে আসছেন।
এইটা দেখুন প্রত্যেকটি মানুষের চয়েসেস এবং প্রেফারেন্সেস অনুযায়ী অবশ্যই আলাদা আলাদা হবে, তবে একটা স্ট্যান্ডার্ড বাজেট এবং স্ট্যান্ডার্ড অ্যাকোমোডেশন দিয়ে কি খরচ পড়তে পারে চলুন সেটা দেখিয়ে আজকের এই ট্রাভেল গাইডটাকে এবার একেবারেই শেষ করার কিন্তু সময় এসে গেছে। আমি আমার সাধ্যমতো এবং যে জিনিসগুলো মনে ছিল সবটা বললাম, এবার একটা টোটাল ট্যুর বাজেট দিই, যেটা অনেকের কাছে খুব ইম্পর্টেন্ট। আমি টোটাল এক্সপেন্সেসটাকে ভেঙে ভেঙে লেখার চেষ্টা করেছি। মোটামুটি হিসেব করে দেখতে পারবেন, যদি 4 নাইট 5 ডেজ ঘোরেন, ফ্লাইটে যাতায়াত করেন এবং গোটাটা একটা প্রাইভেট 4 হুইলার রাখেন সঙ্গে, তাহলে খরচটা কাপেলের 70,000 টাকা মতো পড়তে পারে। এটাই 2 হুইলারে করলে 58,000 মতো, এবং আসা যাওয়াটা যদি ট্রেনে করেন তাহলে এই টোটাল এক্সপেন্স থেকে আরও 12,000 টাকা মতো কমিয়ে নিতে পারেন। এবং এরকম ডিসেম্বরের মতো প্রাইম সিজনে এলে খরচটা কিন্তু 50,000 টাকা অবধিও যেতে পারে, প্লাস মাইনাস 5,000 ধরতে পারেন। এটাই বলবো যে আপনারা অবশ্যই গোয়া আসুন। যারা কেরালা বা গোয়ার মধ্যে কোনো একটা জায়গা ভাবছেন যাবেন, আমি বলবো যদি শুধু বিচ লাভার হন তাহলে গোয়াকে ফার্স্ট প্রেফারেন্স দিন। যদি বিচ এবং মাউন্টেন দুটোই চান তাহলে অবশ্যই there is no other option than কেরালা। কেরালায় লোকজন আরও বেশি সোভার, সফিস্টিকেটেড। গোয়া হ্যাজ আ মোর র এক্সপিরিয়েন্স। এবার যে যেটা প্রেফার করেন, আমার দুটো রাজ্যই ভালো লেগেছে। আমার স্পেসিফিক্যালি যদি আমি সাম আপ করি, আমার কিন্তু সাউথ গোয়া অনেক অনেক বেটার লেগেছে দ্যান নর্থ গোয়া। আমি ভবিষ্যতের দিনে যখন গোয়া আসবো ডিরেক্টলি সাউথ গোয়াতেই আসবো এবং সাউথ গোয়াতেই থাকবো। আমার নর্থ গোয়ার ওই ভিড়ভাট্টাটা একেবারেই ভালো লাগেনি। এবার এটাও একটা চয়েস, কারুর আবার হয়তো ওইটার জন্যই গোয়ায় আসার ইচ্ছে হয়। তো এই হলো আমার ছোট্ট ট্যুর গাইড আজকের। আশা করি ভিডিওটা দেখে অনেক রকম তথ্য পেয়েছেন এবং নতুন অজানা কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে এবং এই 31st অপূর্ব সানসেট এবং গোয়ার এই যে বিচের ভিউ দেখে আপনারা এনজয় করেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে rhythm_roy বলে, সেটাকে ফলো করে রাখলে ডেলি আপডেটস পেতেই থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক। আমি আসছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব খুব শীঘ্রই।